আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অনেক মিলিটারি এক্সপার্টের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ডিভিশনই যথেষ্ট পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য। কিন্তু সেনাবাহিনী এই লেভেলের টলারেন্স দেখাচ্ছে যাতে সেনাবাহিনীকে আমরা অনেকেই ইভেন আমিও মনে করেছিলাম যে একটা কাওয়ার্ড দল, কাওয়ার্ড বাহিনী। এরকম সেনাবাহিনী আমরা চেয়েছি। কিন্তু এটার পেছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই সেনাবাহিনী বিতর্কিত হতে চাচ্ছে না। এই জিনিসটা আপনাদেরকে ১ম বুঝতে হবে যে সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হতে চাচ্ছে না। কেন হতে চাচ্ছে না? একেবারেই বিতর্কিত হতে চাচ্ছে না। কারণটা কি? কারণটা ভাইজান অন্য জায়গায়। কারণটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেবে। এই ব্যাপারে আমি মোটামুটি আমার অ্যাসেসমেন্ট মোটামুটি আমি নিশ্চিত, কারণ আমার অ্যাসেসমেন্ট সাধারণত ভুল হয় না। এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমার এখন পর্যন্ত আমার অ্যাসেসমেন্ট ভুল হয় না। ২ একটা হতেও পারে, মানুষ হিসেবে হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে অ্যাসেসমেন্ট ভুল হয় না। এবং সেনাবাহিনী ক্ষমতা নেয়া ছাড়া কোনো উপায় নেই। কোনো উপায় নাই। কেন উপায় নাই? কারণ বর্তমানে যে সংবিধানের অবস্থা, এই সংবিধান না একটা বিপ্লবী সরকার, না এটা সাংবিধানিক সরকার। এই সরকারের কোনো তো আইনি বৈধতাও এখন পর্যন্ত নাই। আর নির্বাচন যদি হয়, সবাই বলছে যে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। একচ্ছত্র আধিপত্য যদি বিস্তার করে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ জিয়া পরিবার যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে নিউট্রালি যদি চিন্তা করি আমরা, নিউট্রালি চিন্তা করলে দেশের আরেকটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির সমর্থকরা যারা দেশের জনসংখ্যার ৩০-৪০% তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবে। সেটা মেনে নেওয়া যাবে না। কারণ ২০২৪ কে যদি আপনি সমর্থন করেও থাকেন আমার মতো, কারণ হচ্ছে সেখানে গণতন্ত্র মারা গিয়েছিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেলে সেখানে অপশক্তির রাইজ হয়। এবং অপশক্তি ছিল এই মূলত এই জামাত, এনসিপি, হিজবুত তাহ্রীররা। কারণ সেখানে এটাই স্বাভাবিক, গণতন্ত্র মারা গেলে অপশক্তির রাইজ হবে। তাহলে যদি আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে, বিএনপি ৩ বছর টার্ম পুরো করতে পারবে না। কারণ আপনার আন্দোলনের একটি অংশ হতে হবে যে পরিবারতন্ত্রের অবসান। আপনি নিউট্রালি চিন্তা করতে গেলে পরিবারতন্ত্রের অবস্থান, এবং কোন নেতা যেন নিজের পরিবারের দোহাই দিয়ে, যেমন অমুকের ছেলে, অমুকের বউ, অমুকের মা, এসব দোহাই দিয়ে যাতে দেশে আবার চিরস্থায়ী বন্দোবস্তের মতো বসে না যেতে পারে। এইটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, যেভাবেই হোক ২০২৪-এর গণ অভ্যুত্থানের কোনো নৈতিক দাবি আর থাকবে না। কারণ তারেক এসে যদি একই ঘটনা ঘটায়, এবং তারেক ঠান্ডা মাথার ডেঞ্জারাস মানুষ। ২১শে অগাস্ট সে ঘটিয়েছিল। ২১শে অগাস্টের ভিতরে হি ওয়াজ ইনভলভড, হোয়াট এভার ইউ সে। এবং যে কিনা হাওয়া ভবন করেছিল। সেনাবাহিনী তারেকের মতো প্রশ্নবিদ্ধ মানুষকে প্রধানমন্ত্রী হতে দেবে না। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং এর জন্য সেনাবাহিনীর আপনারা টলারেন্সের এই লেভেল দেখছেন, এবং ২০২৪-এর সবার যে স্যাক্রিফাইস যেভাবেই দেখেন, সেটা ধূলিসাৎ হয়ে যাবে। এই কারণেই যদি নির্বাচনটি হয় এবং পিআর পদ্ধতি যদি না মানে, তাহলে অবশ্যই একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বিএনপি। এবং তখন আপনি বিএনপি ক্ষমতা থেকে সরাতে পারবেন না। আপনি কবে এনসিপি শক্তিশালী হবে, কবে জামাত কি করবে, এটা হবে না। এবং তখন হবে কি জানেন? ওরা বুঝবে যে আমরা তো ভোটে জিতবো না। এনসিপি, জামাত, ওরা ওদের অ্যালায়েন্স চরমনে ফরমনে ওরা বুঝবে যে আমরা তো পিআর পদ্ধতি না পেলে, পিআর পদ্ধতি পেয়েও তো লাভ হবে না। আল্টিমেটলি তারা জনগণের কোনো মতেই সমর্থন যেহেতু পাবে না, আর যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে, তখন আবার তারা এর আরেকটি গণ অভ্যুত্থানের চেষ্টা করবে। আবার
এবং সেটাতে তারা সাকসেসফুল হবে খুব সহজেই। কারণ বিএনপির জনসমর্থন, আমার প্রিয় দল, বিএনপির জনসমর্থন যতই থাকুক না কেন, বিএনপি আওয়ামী লীগ থেকে অর্গানাইজ দল কোনোদিনও ছিল না। বিএনপি ছিল মূলত ছাত্রদল নির্ভরশীল দল 1990 গণঅভ্যুত্থানে, আমরা সেটা জানি। ছাত্রদল দুর্বল হয়ে যাওয়ার কারণেই বিএনপি কোনো মুভমেন্টে সাকসেসফুল হয়নি। অতএব আমার কথা হচ্ছে, বিএনপিকে তখন উপরে ফেলা খুব সহজ হবে। এখনই তো পিঙ্কু ইল্লু ওরা থ্রেড দেয় বিএনপিকে, পিঙ্কু তো ডাইরেক্ট থ্রেড দেয় যে মারামারি করতে যান না, পারবেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাই এই নির্বাচনটি আওয়ামী লীগকে রাজনৈতিক সিদ্ধান্তের বা প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনটি হলে নির্বাচনের ফল হবে ঘোড়ার ডিম। কিন্তু আপনি এনসিপি, বিএনপি, জামাত, এই সকল চরমনাই, এসব এদেরকে আপনি ব্যালেন্স করে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারবেন না, এবং সে নির্বাচনটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। আলটিমেটলি আওয়ামী লীগ ফুলে ফেপে উঠবেই, এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কেউ ঠেকাতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। আওয়ামী লীগ উইল কাম ব্যাক। শেখ হাসিনা ততদিন বাঁচেন বা না বাঁচেন, শেখ হাসিনা আসেন বা না আসেন, আওয়ামী লীগের ভেতরে পরিশোধিত হবে, এবং না হলেও আওয়ামী লীগ ফিরে আসবেই রাজনীতিতে, অবধারিত। সেটা যে রূপেই আসুক, যেভাবেই আসুক, আওয়ামী লীগ উইল রিটার্ন। তাই একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। আপনারা জানেন, আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে যারা ছিলাম, আমরা কোন অবস্থায় সেনাবাহিনীর শাসন মেনে নেই না, মানব না। কিন্তু টেম্পোরারি বাংলাদেশের মতো পরিস্থিতিতে, যেখানে একটি বিপ্লবী সরকারও নাই, এই পরিস্থিতিতে সেনাবাহিনী আসা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি কোন রাস্তা দেখি, আমি দেখি। আমি আপনাদের বলেছিলাম ডিসেম্বর নির্বাচনে হবে না, ফেব্রুয়ারিতেও হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হোল্ড করতে পারবে না। নির্বাচন হোল্ড করার জন্য যে পরিবেশ পরিস্থিতি, যে আইনি প্রক্রিয়া দরকার, কোনো কিছুই এখনো হবে না, হবেও না, এবং হলেও ফলাফল আসবে না, যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আসবে না। এটা মূলত বিএনপির ভেতরে একটা ফাটল ধরানোর জন্য করা হয়েছে। কারণ তারেক রহমান সামনে আসবে না। তারেক রহমান আসার, আমি ভাই যে যত কথাই বলুক, আমি আসার কোনো কারণ, মানে কোনো সম্ভাবনা দেখি না, আমি দেখি না, এখন বুঝে দেখি না। এখন যদি আসে দৈবতক্রমে, সেটা তো অনেক কিছু, কিন্তু তারেক রহমান আসবে না, কারণ সে নিজে জানে সে কি অপকর্ম করেছে, এবং সেটা আর্মি তাকে ছাড়বে না। ইল্লু পিঙ্কু যে কারণে আসে না, ইল্লু পিঙ্কু দেশে আসবে না, কারণ আর্মি তাদেরকে কট করবে। তারা যতই ফাল পারো, যত সরিয়ে আইনের চিল্লাচিল্লি করুক, আসবে না। বিএনপি যে এখনো এনসিপি জামাতকে সহযোদ্ধা বলেই, এটা কি অন্যায় নয়? এখনো কি এনসিপি কে, জামাতকে বিএনপির সহযোদ্ধা বলা উচিত? ধরেন, তর্কের খাতিরে ধরে নেন যে 2024-এ বিএনপি, জামাত, এনসিপি, হিজবুত তাহরির এরা একসাথে কাজ করেছে। তর্কের খাতিরে ধরে নেন একসাথে করেছে, যদিও আমি মনে করি না বিএনপি এদের সাথে মিলে করেছে, বা তর্কের খাতিরে ধরে নেন। এবং এনসিপি, জামাত এরা ফ্রন্টে ছিল, যদিও তখন নাম ছিল বৈষম্য বিরোধী, আসলে তারা বৈষম্য বিরোধী একটা অংশই তো এনসিপি হয়েছে। তাহলে ওরা যে আন্দোলনটা করছিল, ওই আন্দোলনটাকে অপশক্তি ছিল না? শেখ হাসিনার ফলের পেছনে মূল চাবিকাঠি যারা, তারা তো অপশক্তি। আমি তো বললাম অপশক্তি রাইজ হয়েছে, অপশক্তি রাইজের মধ্যে শেখ হাসিনার ফল হয়েছে। শেখ হাসিনার ফলটা অবিসম্ভাবী ছিল, কোনো উপায় ছিল না। আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হয়ে গেলে বা স্থবির হয়ে গেলে, বিএনপির মতো একটা রাজনৈতিক দল না আসলে, আলটিমেটলি সেই সরকারের আজ হোক কাল হোক পতন হবে। সে শেখ হাসিনার বয়স এর কারণে ন্যাচারাল, প্রাকৃতিকভাবে মৃত্যু হলেও হতো, যেভাবে হলেও হতো, এবং হয়েছে। এবং বিভিন্ন সেক্টরে দলীয়করণ হয়েছে, এবং এই কারণেই আলটিমেটলি শেখ হাসিনা সরকার পড়েছে। কিন্তু ফলটির নেতৃত্ব দিয়েছে অপশক্তি, এটাকে বললে দোষ হবে কেন? কারণ জামাত, এনসিপির নেতারা বর্তমানে যারা, নাহিদ, আসিফ মাহমুদ, এরা তো অপশক্তি। হিজবুত তাহরির এরা তো অপশক্তি। যুদ্ধের সময় যদি, মনে করেন যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ওই সময় কি ইউক্রেনিয়ানরা রাশিয়ান কয়েকজন সোলজারকে মেরে তাদের পোশাক পরে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করা মুনাফিকের মতো, এইটা কি কাপুরুষতা নয়? এটা কি অপশক্তি নয়? এটা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য? যখন জিয়া রহমান
চট্টগ্রাম দখল করেছিলেন, উনি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করে ধরে ওদের কাপড় পরে কি যুদ্ধ করেছিলেন? ওদের পোশাকটা পরে, যা পাকিস্তানি পোশাক পরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলাম, এটা কি উনি করেছিলেন? উনি তো করেন নাই। এটা বিএনপির আদর্শ না। কিন্তু ওরা তো এই গণঅভ্যুত্থানের পরে আমরা জানলাম, আগে না পরে জানলাম যে এরা, এই যে জামাতিরা, তারা আওয়ামী লীগ ছাত্রলীগ সেজে ওদের ভিতরে ঢুকে ওদের ভিতরে তারা মানে গন্ডগোল ঘটিয়েছে, মুনাফিকি করেছে, রাইট? তাহলে এটা কি অপশক্তি না? এই প্রক্রিয়াটা কি অপরাজনীতি না? কি তো এটা বলা কি অন্যায়? এবং এখন যখন জানা গেল যে তারা এই অপপ্রক্রিয়া গ্রহণ করেছিল, বিএনপি করেনি, ছাত্র দল কখনো ছাত্রলীগ সেজে আন্দোলন করেনি শেখ হাসিনার বিরুদ্ধে, তাহলে বিএনপির আন্দোলন এবং এনসিপির আন্দোলনের মধ্যে কি ফারাক সৃষ্টি করতে হবে না? উচিত না করাটা? এটা কি অন্যায়? এটা কি বিএনপির আদর্শের পরিপন্থী এই কথাটা বলা? বরঞ্চ বিএনপির তো বলা উচিত আরো বেশি, যে আমরা 16 বছর সংগ্রাম করেছি, তোমরা 16 দিনে কি করলা? তোমরা অপশক্তি প্রয়োগ করেছো। অপশক্তি প্রয়োগ করা বিএনপির রাজনীতি নয়। সুতরাং তোমরা অপশক্তি, আমরা অপশক্তি না। এটাই তো মুক্তিযুদ্ধের আদর্শ হওয়া উচিত। এটাই তো জিয়া রহমানের আদর্শ। নাকি জিয়া রহমানের আদর্শ অপশক্তি যারা তাদের সঙ্গে রাজনীতি করা, এটাই তাদেরকে সহযোদ্ধা ডাকা, এটাই অপশক্তি? কি বলেন, উত্তর দেন। দেখেন, বিএনপিকে চাপ দেওয়া হয়, অমুককে বহিষ্কার করো, অমুক দিকে এটা করো, রুমিন ফারহানা করো, ওরে করো, ওরে করো, রাইট? এরা চাপ দেয় বিএনপিকে, আর বিএনপি হ্যাঁ 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 করে, মানে ভাই ইলেকশনটা দে না, এরকম। কিন্তু ওদের ভিতরে যে সকল শয়তানগুলি আছে, আসিফ মাহমুদ, ওর অস্ত্র কেলেঙ্কারি হলো, ওর বাপ একটা বদমাস গুন্ডা, ওদেরকে, আসিফ মাহমুদকে কি বহিষ্কার করা হয়েছে? কারণ দর্শন দেখানো হয়েছে? বলেন, আসিফ মাহমুদের ব্যাপারে ডক্টর ইউনূস একটা কথা বলেছে? নাহিদ, নাহিদের বাপ একটা বদমাস, বাচ্চা মেয়ের গায়ে হাত দেয়। না, নাহিদ কি একটা কথা বলেছে বাপের বিরুদ্ধে? নাহিদকে কি একটা নোটিশ দেখানো হয়েছে যে আপনার কারণে আমাদের ইজ্জত নষ্ট হচ্ছে, আপনি কথা বলেন না কেন? বলেছে? বলে নাই। তো বিএনপির ভিতরে ফাটল ধরানো হচ্ছে। আমি বলবো এই কারণেই, আমি বলেছি, গতকালও বলেছি, সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস, দুদু ভাই, সোহেল ভাই, ওনাদের উচিত হবে বিএনপির হাল ধরে রাখা এবং তারেককে অফ করা, বা খালেদা জিয়াকে অফ করে দেওয়া। খালেদা জিয়া, ওনার ছেলের ব্যাপারে উনি অন্ধ, শি ইজ ব্লাইন্ড। বয়স হয়ে গেছে, উনি কি বলেন না করেন জানি না, বয়স হয়ে গেছে, এবং ওনার মতকে পাত্তা দেওয়ার দরকার নাই। আমি কোনো মতেই মানতে রাজি না যে তারেকের চাইতে কোনো অংশে, তারেকের চাইতে 10 গুণে স্মার্ট সালাউদ্দিন ভাই না, মির্জা আব্বাস না, ফখরুল ভাই না, ফখরুল স্যার না। আমি কোনো মতেই মানতে রাজি না। যদিও ফখরুল, মির্জা ফখরুল উনি এবং রিজভী, ওনারা দুইজন বেশি একটু তারেক 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 করে, এটা ওনাদের যাই হোক, এনিওয়ে। তো ওনাদের কথা বাদ দেন, মির্জা ফখরুলের আমার এত পাত্তা দেওয়ার দরকার নেই। ভদ্রলোক, আপনি অফ থাকেন, আপনার এটা হয়নি, কোনদিন কিছু হবেও না। তো দুদু ভাই, সোহেল ভাই, অ্যানি, আমার বন্ধু অ্যানি, দে শুড কাম ফরওয়ার্ড। পারলে নীরু ভাইকে নিয়ে আসেন রাজনীতিতে, বিএনপিকে চাঙ্গা করেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে নিয়ে আসেন। এগুলি বলা কি অন্যায় নাকি? বঙ্গবন্ধু সমালোচনা করেন, কিন্তু বঙ্গবন্ধুর গ্রেটনেস বলা কি মানে বিএনপি রাজনীতির বিরুদ্ধে নাকি? 2024-এ রাজাকারের পোলাপানরা ফ্রন্ট লাইনে ছিল, এটা তো আমরা এখন প্রমাণ পেয়েছি। এটা কি বলা অন্যায়? শিবির এর প্যানেলের প্রার্থী আমাদের মতিউর রহমানকে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে অপমান করে, তাহলে এরা অপশক্তি, এটা বললে কি অন্যায়? 32 নম্বর ভাঙা হয়েছে, এটা অন্যায় হয়েছে, এটা বিএনপি স্পষ্ট করে বলাটা কি বিএনপি উচিত না? আরে ভাই, আপনি বঙ্গবন্ধুকে অপছন্দ করেন, ডাজন্ট ম্যাটার, পার্ট অফ হিস্ট্রি, পার্ট অফ হিস্ট্রি। পৃথিবীতে কত ইতিহাস, কত সরকার পরিবর্তন হয়েছে, হিস্ট্রি কি আপনি মানে ধ্বংস করবেন? হিস্ট্রিক্যাল সাইটগুলিকে আপনি ধ্বংস করবেন? এটা বলা কি অন্যায়? বলেন। এবং হ্যাঁ, আপনি বলতে পারেন আওয়ামী লীগের অনেক দোষ আছে। আওয়ামী লীগ, এখন দেখলাম যে
ভাসানের প্রতি বঙ্গবন্ধু যে শ্রদ্ধা, এ ব্যাপারে অনেক প্রচার করা হচ্ছে এখন, কিন্তু তখন করেননি, এতদিন করেননি কেন? যে বিএনপি আপনার ভাসানীকে যোগ্য মর্যাদা দেন নাই, সোহরাওয়ার্দীর কথা স্মরণ করেন নাই, শেরে বাংলার কথা স্মরণ করেন নাই, এম এ ওসমানের কথা স্মরণ করেন নাই। জিয়াকে অপমান করেছে আওয়ামী লীগ, ইয়েস করেছে, এটা অন্যায় হয়েছে, এগুলো স্বীকার করলেই তো হয়, স্বীকার করে মুভ অন। বলা হয়েছে কোথাকার অখ্যাত সেক্টর কমান্ডার জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর খুনি, জিয়াউর রহমান এটা, জিয়াউর রহমান ওইটা, মানুষ খায় নাই তো এগুলো। এতে করে গণতন্ত্রের ক্ষতি হয়েছে, এই অপশক্তির রাইজ হয়েছে। আত্মসমালোচনা করে মুভ অন, এগুলি বলা তো উচিত। হাতে গোনা আমরা কয়েকজন মানুষ বলছি কথা, প্রথম আমি শুরু করেছি, এখন অনেকে যোগ দিয়েছে, বুঝলেন? দেখেন সময় কি হইতো, আমি যে কা বলছি তা সবই করবে, তারেক আসবে না, তারেক আসলেও রাজনীতিতে সে কোথায় পাবে না। দেখেন দেখেন কি খুব দেরিতে হলেও ভোগ আর শোষণের দৈত্য ইউনূসের ডাকাততন্ত্রের বিভিন্ন অবিচার, নির্যাতন, মিথ্যা এবং মানবতা বিরোধী সকল কর্মকাণ্ড ধীরে ধীরে বহির্বিশ্বে উন্মোচিত হচ্ছে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছাপিয়েছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা। সেখানে এই এক্সক্লুসিভ প্রতিবেদনে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের একেবারে উচ্চ পর্যায়ের, সেই দেশের সর্বদলীয় বলা যায়, কারণ সেই দেশের যে দুটি প্রধান রাজনৈতিক দল আছে, টরি পার্টি যেটা কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, এই দুই পার্টির শীর্ষ আইনজীবীরা বাংলাদেশের অর্থাৎ ইউনূসের যে হাই কমিশনার আছে লন্ডনে, সেই আবিদা ইসলামকে একটা চিঠি লিখেছে যে তারা এই ইউনূসের সন্ত্রাসীর মধ্যে একটা বোধহয় আব্দুল মোমেন না কি মোমেন, যে চালায়, দুর্নীতি দমন কমিশন চালায়, সেখান থেকে মামলা করে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওইখানে যেটা লিখেছে বৃহস্পতিবার একটা রায় দিতে যাচ্ছে। সেখানে এই ব্রিটেনের এই আইনজীবীগুলো, চিন্তা করেন, আইনজীবীদের মধ্যে আছে দুইজন খুব সিনিয়র টরি আইনজীবী, একজন তো সাবেক বিচারমন্ত্রী আনিসুল হক সাহেবের জায়গায় যেমন ছিলেন, নাম হলো রবার্ট বাকল্যান্ড। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের উনি বিচারমন্ত্রী ছিলেন। এবং একজন টরি অ্যাটর্নি জেনারেল, তার নাম হলো, নামটা একটু দেখে নেই, ডমিনিক গ্রিভ। সাথে আছেন শেরি ব্লেয়ার, সাবেক লেবার প্রধানমন্ত্রী, টনি ব্লেয়ারের ওয়াইফ। ইনারা খুব কঠোর ভাষায়, ইংরেজদের বিষয়টা বুঝতে হবে, ইংরেজদের একটু কঠোর ভাষা মানে হলো যে অনেক বেশি আমেরিকানদের ভাষা। যদি গালাগালি হয়, ধরেন মা বাপ তুলে যে গালাগালি করা যায়, সেই ধরনের গালাগালি হলো ইংরেজদের ভদ্র ভাষায় কিন্তু কড়া কথা বলা। সেইখানে এই ইউনূসের এই প্রহসনগুলাকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে 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 অনাচার ওরা করছে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে যেসব তারা যেসব প্রপাগান্ডা নিয়ে এসে এবং রাষ্ট্রের এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে, সেখানে এই ব্রিটেনের এই আইনজীবীরা বলে দিয়েছেন যে এটা আর্টিফিশিয়াল, অর্থাৎ এবং এটা কন্ট্রাইভড। ইন্টারেস্টিং, আমরা বাংলাদেশে বাধা বলি না যে যে কোনো একটা অভিযোগ আসলে যে মিথ্যা, বানোয়াট, তারপরে উদ্দেশ্য প্রণোদিত, তারা এই ভাষাগুলোই একেবারে আরো ভদ্রভাবে এবং কোনো ক্লিশে ইউজ না করে তারা ফ্রেশ ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো বলেছেন। প্রতিবেদনটা আপনারা পড়ে দেখতে পারেন, বাট আমি জিসটা বলে দিচ্ছি। সেখানে তারা সংক্ষেপে সবকিছু তুলে ধরেছেন। তারা বলেছেন যে ইউনূস এবং মোমেন, নাম বলে নাই মোমেনের, বাট এই 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 দুর্নীতি দমন কমিশন ধারাবাহিকভাবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার অপপ্রচার করে গেছে, এবং তার যখন তার এই তামাশাটা কোর্টে, তখন তারা এক নাগাড়ে তাদের মুখে লাগামহীন কটু বাক্য এবং গালিগালাজ সব কিন্তু টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তারা করে গেছে, যেটা কোনোভাবেই ন্যায় বিচারের অনুকূলে না। তারপরে আরো বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিককে
কোনো ধরনের আপনার সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। টিউলিপ সিদ্দিকের যে আইনজীবী নিয়োগ করতে চেয়েছিলেন তাকে ইউনূসের ডাকাতরা, যেটা আমরা জানি যে ইউনূসের এই ডাকাতরা এই কাজগুলো হরহামেশা করছে, তাকে কি বলে তাকে সন্ত্রস্ত করেছে, তার মেয়েকে হাইজ্যাক করতে চেয়েছে বা তার মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে। এর আগেও আমরা একটা দেখলাম যে তাজুল শীর্ষ জঙ্গিদের একজন, সে আমাদের যে মেজর জেনারেল ছিলেন জিয়া, যাকে ডাকাতরা ধরে রেখেছে, তার বোনকে পর্যন্ত বলেছে যে তার মেয়েকে মেরে ফেলবে। এই রকম হুমকি ধামকি তো এরা দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এই আইনজীবীদের নজরে এসছে। অর্থাৎ হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীকে, তিনি যাকে আইনজীবী নিয়োগ করতে চেয়েছিলেন, তাকে তারা টিউলিপ সিদ্দিককে উপস্থাপন করার জন্য সুযোগ দেয়া হয় নাই। তারপর আরো বলেছে যে টিউলিপ সিদ্দিক এক যুক্তরাজ্যের নাগরিক, তিনি সেই দেশের হাউস অব কমন্সের মেম্বার, অর্থাৎ তিনি সেই দেশের সংসদ সদস্য, তাকে কোনোভাবেই পলাতক বা এই ধরনের বিবেচনা করার সুযোগ নেই। তার সাথে যোগাযোগ করার জন্য হাউস অব কমন্সে যোগাযোগ করাই যথেষ্ট ছিল। অর্থাৎ যেভাবে বাংলাদেশের জঙ্গি প্রিয় জনসাধারণকে ইউনূস মোমেন বলতে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমান না, এই মোমেন হলো একটা জঙ্গি, সে নাকি আবার উপন্যাসও লেখে, আর কি লেখে অবশ্য একটু ভালোই লেখে, শোনা আছে তার। তো এই মোমেন দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে এই যেসব কুৎসা রটনা করেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, পলাতক এগুলো বলে, এই জিনিসগুলো যে আসলে যুক্তরাজ্যের এই সিনিয়র মানুষদের, আইনজীবীদের, বা এটাকে কি বলবো, যেহেতু এটা সর্বদলীয়, যুক্তরাজ্যের একটা সরকারি বলবো না, একটা জাতীয়, তাদের যে একটা ইউনূসের মতো একটা ছোটখাটো ডাকাত যে এত ধরনের বেয়াদবি করতে পারে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ওইখানে প্রতিফলিত হয়েছে। যে টিউলিপ সিদ্দিক পলাতক বা এগুলা যেগুলা বলা হয় যে, এবং টিউলিপ সিদ্দিককে কোনোভাবেই এইসব কথা বলা যাবে না, এবং এই প্রতিটা কথা বলা ইউনূস, মোমেন বা যারা ইউনূসের ডাকাতদের মধ্যে আরো যারা আছে, তাদের প্রপাগান্ডির যারা আছে, তারা যেই কথাগুলো বলে টিউলিপ সিদ্দিক পলাতক বা টিউলিপ সিদ্দিক, এগুলো একেবারে সম্পূর্ণ অন্যায়, অবিচার, এবং এগুলা সবকিছু ইউনূসের এই ডাকাতদের যে চেহারা, এই চেহারাটারই একটা বহিঃপ্রকাশ। মোটামুটি এই হলো এই প্রতিবেদনটার আপনার কি বলবো সার কথা। সেখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই যুক্তরাজ্যের দুই দলের সিনিয়র আইনজীবীরা আজকে টিউলিপ সিদ্দিকীর পক্ষে বিবৃতি দিতে এসে, অর্থাৎ চিঠি লিখেছে আবিদা ইসলামকে। সেই চিঠি নিশ্চয়ই এতক্ষণে ইউনূসের টেবিলে পৌঁছে গেছে। কিন্তু একটা জিনিস হলো কি, ইউনূস তো এসে এখানে গণপিটুনিতে মরে যাওয়ার জন্য। ও জানে যে সে যদি সময় মতো পালাতে না পারে, ওর গণপিটুনিতে মৃত্যু হবে। এই জন্য সে দ্রুত টাকা পয়সা সব তুলে নিচ্ছে, যত বেশি ভোগ করা যায় তা করে নিচ্ছে। কি বলে, লামিয়াকে নিয়ে কয়দিন ইয়েতে দেখলাম যে লামিয়া তো সব জায়গায় বসে আছে, ওই যে সেক্রেটারি জেনারেল গেল কমনওয়েলথের, সেখানেও লামিয়াই কিন্তু অত্যন্ত অশ্লীল ভাবে বসে আছে ইউনূসের এক পাশে, আর কারো খবর নাই। লামিয়ার নোট নেয়, মানে জিনিসটা দেখেন, লামিয়া নোট নেয় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলের ভিজিট। অর্থাৎ লামিয়া তো নোট নেওয়ার জন্য না, লামিয়াকে সে কোন পোস্ট দিয়েছে। অর্থাৎ এই মক্কেল আর কাউকে বিশ্বাস করতে পারে না, একমাত্র তার উপপত্নীকে ছাড়া। আশা করি, আমি ধারণা করি, যদি এই আফরোজি নামে তার যে পত্নী ছিল, এই পত্নী তাকে সুস্থ থাকলে কিন্তু সকাল বিকাল থাপ্পড় দিত। ওই মহিলা নাকি খুব দৃঢ়চেতা একটা নারী। এখন সে কি কি করে এই মহিলা ডিমেনশিয়ায় পড়লো বয়স হয়ে যাওয়াতে? ইউনূসের যেহেতু নানান ধরনের ভোগ লিপ্সা হলো ওর জীবনের কি বলবো একমাত্র চাহিদা, সুতরাং কোথায় সেই আফরোজ যাকে সে বিক্রি করে এগুলা করলো, আর লামিয়াকে নিয়ে সে দ্রুত সব ভোগ করে চলে যেতে চায়, কিন্তু তার কপালে সেটা নাই। এবং সবচেয়ে ভালো লেগেছে দেখেন, এই টিউলিপ সিদ্দিককে কতভাবে জঙ্গিরা অপমান করার চেষ্টা করেছে, যে রাশিয়া থেকে $5 বিলিয়ন $20 বিলিয়ন টিউলিপ সিদ্দিক গায়েব করে দিয়েছে।
এবং টিউলিপ সিদ্দিক কিন্তু আত্মসম্মানের সাথে উনি সরকারের মন্ত্রীর পদ থেকে সরে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমার সরকারের জন্য এটা একটা ডিস্ট্রাকশন, অর্থাৎ বাংলাদেশে যে অনাচার চলতেছে ইউনূসের নেতৃত্বে সেইটাতে আমাকে যেহেতু আমি যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, আমাকে যেহেতু তারা আমার নামটা নিয়ে এসে এটা আমার সরকারের জন্য একটা ডিস্ট্রাকশন, সুতরাং আমি পদত্যাগ করলাম। পরবর্তীতে সেই প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের যে ইন্ডিপেন্ডেন্ট যিনি তদন্তকারী ছিলেন, সেই তদন্তকারীও এই গার্ডিয়ানের প্রতিবেদনও সেটা আছে, তদন্তকারীও টিউলিপ সিদ্দিকীকে কিন্তু নির্দোষ প্রমাণ করেছে। দেখেন, যুক্তরাজ্য সম্পর্কে যারা জানেন বা পশ্চিমের যে কোনো দেশ সম্পর্কে, ইউরোপ আমেরিকা সম্পর্কে আপনারা যারা জানেন তারা জানবেন যে ছোটখাটো $20 বা $25 দুর্নীতি এখানে গোপন করে রাখা যায় না। অথচ এই ইউনূসরা এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতির গল্প বানিয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এবং আজকে এই জিনিসগুলো সারা বিশ্বের সাথে উন্মোচিত হচ্ছে যে না, টিউলিপ সিদ্দিকী নির্দোষ। টিউলিপ সিদ্দিকী, তার ফুফু, এদের সবাইকে, এরা যেহেতু বাংলাদেশে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়, এরা যেহেতু একটা সেকুলার পন্থায় রাষ্ট্র চালাতে চায়, এরা যেহেতু আধুনিক যুগের সাথে সভ্যতার সাথে তাল মিলিয়ে একটা রাষ্ট্র গঠন করতে চায়, সেখানে সভ্যতা বিরোধী জামাত শিবির এবং এই ইসলামিক জঙ্গিগুলো রাষ্ট্রটা দখল করে এই 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 মানুষগুলোর বিরুদ্ধে আপনার সব ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে এখনো আমার কথা বিশ্বাস করবেন না, বা এই জিনিসগুলো কোনো দুর্নীতির কথা আসলে তো সবকিছু মানে আমরা সন্দেহের চোখে দেখি। আর আমি ব্যক্তিগতভাবে তো এগুলো ব্যাপারে এগুলোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। কিন্তু এই পুরো জিনিসটা যে একেবারে অন্যায্য, অন্যায়, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটা তারা যদি বিশ্বাস না করতেন, যুক্তরাজ্যের এত সিনিয়র আইনজীবীরা, একজন সাবেক বিচারমন্ত্রী, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল, একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী, যিনি অত্যন্ত একেবারে ব্রিটেনের শীর্ষ আইনজীবীদের একজন, টনি ব্লেয়ার হয়তো তিনিও আইনজীবী ছিলেন ইয়ের পরে, মানে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরে তো আর সাধারণত তারা ইয়েতে চলে যায়, কেউ আর আইন পেশায় যায় না। এইভাবে বাঘা বাঘা বিলাতি আইনজীবীরা আজকে টিউলিপ সিদ্দিকীর পক্ষে দাঁড়িয়েছে। এবং এটা যে তাদের আত্মশ্লাঘায় আঘাত এনেছে। আর ইউনূসকে তো তারা আগেই অপমান করে দেখিয়ে দিয়েছে। এর আগে তো সেই ইউনূস ওইখানে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিল যে কেয়ার স্টারমারের সাথে একটু দেখা করবে, দেখা তো করতে পারেনি। তো আমাদের এটা আসার কথা কি, ইউনূসের যে পরিমাণ অবিচার সে বাংলাদেশে চালাচ্ছে, বাংলাদেশের সব জায়গায় আপনার বাংলাদেশের শিল্প সংস্কৃতি বলুন, যে ক্ষেত্রটা এমনিতে সংকুচিত, সেখানকার সব লোকজনকে ধরে ধরে যে সে বস্তাবন্দি করছে। এবং আরো দুঃখের বিষয় হলো যে এই লোকগুলো উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু এই জঙ্গিদের সাথে জুলাই জঙ্গি উত্থানে কিন্তু রাস্তায় নেমেছিল, ডিপ স্টেট যাকে বলি আমরা, ইউনাইটেড স্টেটসের টাকা খেয়ে, হ্যাঁ, সেই 40-45 বিলিয়ন ডলার খেয়ে সেখানে নেমেছিল। আজকে এগুলা সবার, এদের সবার জীবন, এদের সবার আপনার জীবিকা, সবকিছু ইউনূস কিন্তু আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা বিসিএস পরীক্ষা করে করে মানে ঘুষ দুর্নীতি করার জন্য এই রাস্তায় নেমেছিল, তাদের বিসিএস পরীক্ষা এই জিন্দেগিতে আর দেখা হবে না। এখন থেকে ইউনূস যতদিন আছে, এই ডাকাতগুলো যতদিন আছে, ততদিন বিসিএস পরীক্ষায় শুধু শিবিরের ক্যাডাররা বা এই হেফাজতের ক্যাডাররা এরা কিন্তু চান্স পাবে। সুতরাং সব দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার যে ব্যবস্থাটা গত বছর জুলাই জঙ্গি অভ্যুত্থান করেছিল, সেটার সাথে বাংলাদেশের জনগণ কবে এটার থেকে বের হয়ে আসবে সেটা বুঝতে হলে যে জিনিসটা আমাদের দেখতে হবে যে বাংলাদেশ সব দিক থেকে আজকে পেরিয়ে একটা রাষ্ট্র। জঙ্গিরা প্রাথমিকভাবে সফল হয়েছিল ইউনূসকে সামনে রেখে, সে যেহেতু নোবেল প্রাইজ পেয়েছে এবং সে যেহেতু বিদেশে গিয়ে সব ধরনের অধিকারের কথা বলে, তৃতীয় লিঙ্গের অধিকারের কথা বলে, নাস্তিকের অধিকারের কথা বলে, এদের সবার অধিকারের কথা বলে দেখে যে ইউনূসকে সামনে রাখলে এটা যে জঙ্গির উত্থান হয়েছে এটা পৃথিবী বুঝবে না। অবশ্য একেবারে প্রায় 6 মাস 8 মাস পৃথিবী বুঝতে পারে না, হতবিহ্বল হয়ে গেছে যে এত বড় বদমাশ ইউনূস আমাদের এখানে খেয়ে যায়, আমাদের এখানে আনন্দ করে যায়, তারপর বাংলাদেশ থেকে গিয়ে গরিব দুঃখী মানুষকে দেখায় আমরা টাকা দিই, সেই লোক এত খারাপ হতে পারে? আজকে সারা বিশ্বে কিন্তু ইউনূস সম্পর্কে এটাই ভাবছে। এবং আপনি দেখেন এই যে কমনওয়েলথের যে সেক্রেটারি জেনারেল এসে নীরবে একটা ভিজিট হয়ে গেল, এটা যে আমি খুব গুরুত্ব দিই তা না, তারপরেও বাংলাদেশের কোনো পত্রিকায় কিন্তু এটা নিউজ নাই। যদি ইউনূসের পক্ষে এই মহিলা কিছু বলে যেত, এই সেক্রেটারি জেনারেল, সবগুলা পত্রিকা কিন্তু বা মেইন স্ট্রিম যা আছে আর কি, মেইন স্ট্রিম তো এগুলাকে আর বলা যাবে না, এরা কিন্তু হই হই রই রই করে দিত।
আমি প্রথম আলো টালো ঘেটে দেখলাম এটার কোনো খবর নাই। আর ইউনুস কিছু প্রেস ব্রিফিং বা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছে, সেখানে সে একরকম কথা বলেছে, কিন্তু ওই কমনওয়েলথের এই সেক্রেটারি জেনারেলের কমনওয়েলথের অফিসিয়াল ফেসবুকে যে টুইটারে যে পোস্ট দেখলাম সেখানে এই এই সেক্রেটারি জেনারেল ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। অর্থাৎ সারা বিশ্ব ইউনুসকে এখন এখন আপনার এই কি বলে আরো বেশি চোখে চোখে রাখছে। ইনক্লুসিভ ইলেকশন তো ইউনুস করতে পারবে না, কারণ এখন যদি ইনক্লুসিভ ইলেকশন করে তখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে আসবে। এটা করলে তো ইউনুসের মরণ। যদিও আমি বিশ্বাস করি যে ইউনুসকে একমাত্র মুক্তি দিতে পারে শেখ হাসিনা। আর আর যে ইলেকশনও করতে যাচ্ছে বাংলাদেশের 20-25% জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে, এটাতে হয় জামাত ক্ষমতায় আসবে, নাইলে বিএনপি ক্ষমতায় আসবে। যে জিনিসটা বলে বলে তারা এই 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 গত 15-16 বছর মানে একেবারে অস্থির করে ফেলছে সারা দেশকে, ইলেকশন ইলেকশন, সেই একটা ফাঁদে আজকে ইউনুস পড়ে গেছে। সবচেয়ে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় খারাপ নির্বাচনটা ইউনুস করতে যাচ্ছে। প্রথম খারাপ নির্বাচন হয়েছিল ইয়েটা কি বলবো, ওই যে ফেব্রুয়ারির নির্বাচন, 28 ফেব্রুয়ারি না কোন ফেব্রুয়ারি নির্বাচন, 1996 সালে তো, হ্যাঁ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আমি না, এটাকে ইউনুসেরটাকে তো আরো খারাপ বলতে হবে, কারণ খালেদা জিয়া তো করেছিলেন একটা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে, তাই না? হ্যাঁ, বৈধ সরকার হিসাবে। আর ইউনুসের তো কোনো ধরনের বৈধতা নেই, সে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে, এখন তার ইলেকশনও অবৈধ। আর সেখানে সে এই 15-20% জঙ্গি হেফাজতি এদেরকে নিয়ে, বিএনপিকে নিয়ে ইলেকশন করে ফেলতেছে। এটা সবচেয়ে মজার বিষয় হলো কি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলা শুধু যদি বসে বসে পায়ের উপর পা তুলেও মানে এই রং তামাশা দেখতে মানে দেখতে থাকি, তাহলে ইউনুস কিন্তু বিশ্বের চোখে শেষ হয়ে যাবে সব দিক থেকে। কারণ আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি কবলিত রাষ্ট্র, এবং জঙ্গিদের এই পৃথিবীতে কোথাও ঠাঁই নেই। দুঃখের বিষয় হলো এই জঙ্গিরা বাংলাদেশকে দখল করে রেখেছে, পৃথিবী এই জঙ্গিগুলাকে শেষ করবে। মাঝখান দিয়ে ইউনুস কয়েক হাজার কোটি টাকা বানিয়ে নিল, 500-600 প্রজন্মের টাকা, তার তো আগেও অনেক টাকা আছে, কিন্তু এই ইউনুস এই অর্থ সে ভোগ করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ যদি ইউনুসকে পায় সময় মতো, কি করবে ইউনুসও সেটা ভালো করে জানে। সেই জন্য দেখলাম যে লামিয়া এখন ওই কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল আসছে, সেখানে ফরেন মিনিস্ট্রির লোক হয়তো আছে, ওই পেছনে বসে আছে, পাশে বসে আছে লামিয়া। অর্থাৎ ওর কিন্তু সারাক্ষণ এখন মাথার জন্য ডোপামিন লাগছে, অর্থাৎ ডোপামিন ছাড়া ইউনুস বেশি দিন বাঁচবে না। ডোপামিন, ইউনুসের ডোপামিন তো লামিয়া। চিন্তা করে দেখেন, আমি হেসে হেসে বলছি, বাট জিনিসগুলো অত্যন্ত বাস্তব, আপনারা একটু মিলিয়ে দেখবেন। আর সবচেয়ে ভালো কথা হলো যে এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যত অপপ্রচার করেছে আজকে যুক্তরাজ্যের একেবারে দ্বিদলীয় শীর্ষ আইনজীবীরা সেইটাকে নাকচ করে দিয়েছে, সেটা গার্ডিয়ানের প্রতিবেদন আকারে ছাপা হয়েছে। এইটাই ইউনুসের গালে এই বড় একটা জুতা পেটা। এই সপ্তাহে 2টা জুতা পেটা হয়ে গেল। একটা হলো যে কমনওয়েলথের যে সেক্রেটারি জেনারেল শার্লি, কি যেন নাম, শার্লি, বাকিটা আফ্রিকার নাম, ঘানার নাগরিক, সে ঘানার ফরেন মিনিস্টার ছিল। আমি অবশ্য যখন মরক্কোতে ছিলাম তখন সে ওই পদে গেছে। এরাও কিন্তু বুঝে ফেলেছে। অর্থাৎ আবার কমনওয়েলথ ইলেকশন মনিটরিং এ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমনওয়েলথ কান্ট্রিগুলাতে। তো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে তো ইউনুস, এই আমি মনে করি যে সেই হয়তো ডেকে নিছে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলকে, জুতার বাড়িটা কিন্তু সে ওইখানেও খেয়েছে। এইভাবে জুতার বাড়ি খেতে খেতে ইউনুস এই ধরাধাম ত্যাগ করবে। আর যাদেরকে এই 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 জঙ্গি গোষ্ঠী, এই ডাকাত গোষ্ঠী বারবার মেলাইন করছে, হ্যাঁ, অপবাদ দেওয়ার চেষ্টা করছে, সেই টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, রেদওয়ান, মুজিব, ববি, এরা সবাই কিন্তু আপনার একেবারে সব ধরনের অপবাদ থেকে মুক্ত হয়ে বিশ্বের চোখে বের হয়ে আসছে। এটা অবশ্যই আমাদের বিজয়।